ছুটি গল্প বিষয়ে আলোচনার তৃতীয় পর্বে ছুটি গল্পের লাইন তুলে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের দিনগুলোতে আমরা এই গল্পের বিভিন্ন চরিত্র বিষয়ে আলোচনা করেছি। প্রথমেই আলোচনা করব একটি লাইন, খেলা ভাঙিয়া গেল। কখন এবং কেন খেলা ভেঙে গিয়েছিল? এই গল্পে আমরা প্রথমেই দেখতে পাবো যে নদী তীরে একটা বড় শালকাঠির গুঁড়ি পড়েছিল। সেটিকে উপস্থিত ছেলেরা, যাদের দলের সর্দার ফটিক, গড়িয়ে গড়িয়ে একটা নতুন মজার খেলার আয়োজন করতে চেয়েছিল। কিন্তু হঠাৎই ফটিকের ভাই মাখন সেই গুঁড়ির উপর গিয়ে বসে। সে যেন একটা দার্শনিক ভাব নিয়ে কিছু চিন্তা করছিল ওই গুঁড়ির উপর বসে। ফটিক ভাইকে সরে যেতে বলে, কিন্তু মাখন সরে না গেলে মাখন সহ ওই কাঠের গুঁড়িটিকে গড়িয়ে দেওয়া হয়। এর ফলে মাখন মাটিতে পড়ে যায় এবং আঘাত পায়। সমস্ত ছেলেরা এবং ফটিক মাখনের এই দুরবস্থা দেখে ভয় পেয়ে যায় এবং চিন্তিত হয়ে যায়। তার কারণ, বাড়িতে মায়ের কাছে খবর গেলে ফটিককে মায়ের কাছে শাস্তি পেতে হবে, তিরস্কার পেতে হবে। অন্যান্য ছেলেরাও ভয় পেয়ে যায়, তার কারণ তারাও এজন্য তিরস্কৃত হবে, কারণ তারাও এর সঙ্গে যুক্ত। তাই তারা ভয়ে সেদিনকার মতো খেলা বন্ধ করে দেয় এবং নিজের নিজের বাড়ি অভিমুখে চলে যায়। এইটুকুই হচ্ছে খেলা ভেঙে যাওয়ার কারণ। এরপরে প্রশ্ন, ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন। কখন ফটিকের মা বিস্মিত হলেন এবং আনন্দে অভিভূত হলেন এবং কেন হলেন? ফটিকের মামা বিশ্বম্ভর বাবু অনেক খোঁজ করে তার বোনের বাড়ি এসেছিলেন। দীর্ঘদিন তিনি পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মায়ের দুটি সন্তান হয়েছে, তারা বড় হয়েছে। ফটিকের বাবা অর্থাৎ বিশ্বম্ভর বাবুর বোনের স্বামী মারা গেছেন, কিন্তু বাইরে থাকার জন্য তিনি বোনের খোঁজ খবর নিতে আসতে পারেননি। বহুকাল পরে দেশে ফিরে বোনকে দেখতে এসেছেন। দীর্ঘদিন বোনের সঙ্গে দেখা না হওয়ার জন্য বোনের মনে একটা হয়তো বেদনা, কষ্ট, আক্ষেপ ছিল। আজ হঠাৎই দাদাকে কাছে পেয়ে তিনি আনন্দে তাই অভিভূত হন। কাছের মানুষ কাছে এসেছেন, এর মধ্যে তো একটা আনন্দ থাকবেই। আর বিষয়টা বা অবাক হওয়ার কারণ হলো, ফটিকের মা এটা কখনোই প্রত্যাশা করেননি যে এমন আকস্মিকভাবে দাদা এসে উপস্থিত হবেন এবং বিশ্বম্ভর বাবু কোনো কিছু না জানিয়েই উপস্থিত হয়েছিলেন। তাই ফটিকের মা হঠাৎ দাদার এই আগমনে একটু অবাক হয়ে যান। তার জন্য তিনি পূর্বে কোনো সংবাদও পাননি বা তার কোনো মানসিক প্রস্তুতিও ছিল না। এরপর আমরা আরেকটি লাইন নিয়ে আলোচনা করব। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। এখানে বিধবাটি কে, কোন প্রস্তাবে কেন সম্মত হলেন? বিধবা বলতে ফটিকের মাকে বোঝানো হয়েছে এবং প্রস্তাবটি হলো যে বিশ্বম্ভর বাবু বোন অর্থাৎ ফটিকের মায়ের কাছে যখন শুনলেন ফটিক অবাধ্য, উচ্ছৃঙ্খল এবং পাঠে অমনোযোগী, মাখন তুলনায় অনেক ভালো ছেলে, শান্ত, পড়াশোনায় তার মন আছে। তাই ফটিকের মায়ের কথা শুনে বিশ্বম্ভর বাবু
বোনের দুরবস্থার কথা ভেবে ঠিক করলেন যে ফটিককে তিনি কলকাতায় নিজের বাড়িতে নিয়ে যাবেন, সেখানে স্কুলে ভর্তি করে দেবেন এবং ফটিকের পড়াশোনার দায়িত্ব নেবেন। এই কথা তিনি তার ভগিনী বা বোনকে জানালেন। এতে ফটিকের মা সম্মত হলেন। তার কারণ ফটিককে নিয়ে তার দুর্ভাবনার অন্ত ছিল না। মা হিসাবে তিনি ফটিকের সবসময় মঙ্গলই চিন্তা করতেন। ফটিক শান্ত শিষ্ট হোক, লেখাপড়া ভালোভাবে করুক, তার উচ্ছৃঙ্খলতা দূর হোক। আবার সেজন্য দাদার কাছে গেলে ফটিকের পড়াশোনার দিকটা সুস্থ সুন্দর হয়ে উঠবে। আর তার মাকেও ফটিককে নিয়ে এত ঝামেলা পোয়াতে হবে না বা সহ্য করতে হবে না। তাই তিনি প্রস্তাবে রাজি হলেন। তাছাড়াও আরেকটি ভয় ছিল বিধবা মনে, সেটা হচ্ছে মাখনকে এসে যে কোনো সময় জলে ফেলে দিতে পারে, তাকে মারধর করতে পারে। সেজন্য তার মনে একটা সবসময় ভয় ছিল। তার কারণ ফটিক বড় উচ্ছৃঙ্খল ছেলে, কাণ্ডজ্ঞান নেই। সুতরাং বিচার বিবেচনা না থাকার জন্য যে কোনো সময় সে একটা হঠকারী কাজ করে ফেলতে পারে, ভাই তার জন্য বিপদে পড়তে পারে। তাই মাখনের নিরাপত্তার জন্য তিনি ফটিককে দাদার সঙ্গে কলকাতায় পাঠিয়ে দেওয়ার প্রস্তাবে রাজি হলেন। এরপরে আমরা দেখব আরেকটি লাইন, যে বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। ক্ষুণ্ণ হওয়ার কারণ কি? এখানে ফটিকের বিদায় গ্রহণের কথা বলা হয়েছে। অর্থাৎ ফটিক তার মামা বিশ্বম্ভর বাবুর সঙ্গে কলকাতায় যখন যাচ্ছিল, তখন ফটিক খুব মামা বাড়ি যাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছিল এবং সেখানে সে দীর্ঘ সময় থাকবে। ফটিক মামাকে বারবার বিরক্তও করেছিল এর আগে, যে কখন যাবে কখন যাবে বলে। অর্থাৎ এই গ্রামের পরিবেশ, বাড়ির পরিবেশ থেকে দূরে কলকাতা শহরে গিয়ে, অজানা শহরে সে একটা নতুনত্ব চেয়েছিল, একটা ভেবেছিল সেখানে হয়তো স্বপ্ন, কল্পনা, আনন্দের একটা জগৎ আছে। তাই সেখানে সে যেতে চেয়েছিল এবং তার মনে একটা আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু ফটিকের এতটা আগ্রহ দেখে তার মা কিছুটা ক্ষুণ্ণ হলেন। যদিও তার মা চেয়েছিলেন ফটিক তার দাদার সঙ্গে কলকাতায় যাক এবং সেখানে গিয়ে পড়াশোনা করুক। মাখনকে তিনি ফটিকের অত্যাচার থেকে এতে কিছুটা রক্ষা করতে পারবেন এবং ফটিকের চারিত্রিক পরিবর্তন হবে এবং তার উচ্ছৃঙ্খলতাও হয়তো মামার সান্নিধ্যে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ফটিক যখন চলে যাচ্ছে আগ্রহ সহকারে, তখন মা একটু কষ্ট পেলেন বা ক্ষুণ্ণ হলেন। কেন? আসলে তিনি যতই বলুন না কেন ফটিক তাকে জ্বালাচ্ছে, মাখনের উপর অত্যাচার করছে, আসলে তিনি তো মা। মা এবং সন্তানের সম্পর্ক বড় নিবিড়। তিনি তাকে গর্ভে ধারণ করেছেন। সুতরাং একটা নারীর টান সন্তানের প্রতি রয়ে গেছে। তাই ফটিক যখন চলে যাচ্ছে মামার সঙ্গে আগ্রহ করে, কোনো বেদনা যেন অনুভব করছে না, তার কোনো পিছুটা নেই জন্মভূমি বা মায়ের প্রতি, তখন মায়ের মনে একটা আঘাত লাগে। মায়ের এই মনস্তত্ত্বটা রবীন্দ্রনাথ খুব সূক্ষ্মভাবে এখানে তুলে ধরেছেন, যে তিনি ওপরেই যতটা ফটিকের উপর রাগ দেখান না কেন, আসলে ভেতরে ভেতরে তিনি ফটিকের প্রতি দুর্বল। মা বাবারা এরকমই হন। আমরা
রবীন্দ্রনাথের দেবতার গ্রাস কবিতার কথা যদি চিন্তা করি, মোক্ষদা যখন গঙ্গাসাগরে নৌকোয় করে তার ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছিল গ্রামের লোকজনের সঙ্গে, ছেলে রাখালকে মোক্ষদা নিয়ে যেতে চাননি, কিন্তু ছেলে যখন এক প্রকার বায়না করে মায়ের সঙ্গে গেল, তখন মায়ের খুব রাগ হয়েছিল। মা তাকে বলেছিলেন, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। সত্যি সত্যি এক সময় সাগরে ঝড় উঠল, সুনামির মতো ঢেউ উঠল। তখনকার সংস্কার অনুসারে গ্রামের মানুষেরা বা গ্রামের যিনি প্রধান ওই নৌকোয় ছিলেন, তিনি বললেন, নিশ্চয় কারো কোনো মানত বা মানসিক আছে, যেটা পূরণ না করার জন্য সাগরের দেবতা অসন্তুষ্ট হয়েছেন, সেই মানত পূরণ করতে হবে। তারপরে জানা গেল মোক্ষদা বলেছিলেন তার ছেলেকে সাগরের জলে ফেলে দেব বলেছিলেন, তখন জোর করে রাখালকে সকলে মিলে সাগরের জলে ফেলে দিল। এটা গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের যে কুপ্রথা আছে সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু তখন মোক্ষদা বলেছিলেন যে, হে সাগরের দেবতা, তুমি শুধু জননীর মুখের কথা শুনেছ, কিন্তু তার অন্তরের কথা শোনোনি। অর্থাৎ মুখে রাগ দেখিয়ে, উপরে রাগ দেখিয়ে মা বাবারা অনেক কথাই বলেন, কিন্তু অন্তরে তারা ভালোবাসেন সন্তানকে, সন্তানের স্নেহে তারা আকুল। ঠিক এই অবস্থাটা ফটিকের মায়েরও। তিনি অপুরে রাগ দেখালেও একটা অপত্য স্নেহ, একটা বাৎসল্য, সন্তানের প্রতি টান ফল্গু ধারার মতো বইছিল তার অন্তরের মধ্যে। তাই তিনি ক্ষুণ্ণ হলেন ফটিকের আগ্রহ দেখে, যে ফটিক তার প্রতি কেন টান অনুভব করছে না, ফটিক কেন দূরে সরে যাচ্ছে তার থেকে, যদিও তিনিই পাঠাচ্ছেন, কিন্তু মায়ের প্রতি তার ব্যাকুলতা নেই দেখে ফটিক যখন চলে যাচ্ছে, মা অর্থাৎ ফটিকের মা বিশ্বম্বর বাবুর বোন তখন দুঃখ পেয়েছেন, ক্ষুণ্ণ হয়েছেন। এই হচ্ছে আমাদের এই পংক্তিটির তাৎপর্য বা উত্তর। এরপরে আমরা দেখতে পাবো যে আরেকটি লাইন গুরুত্বপূর্ণ এই গল্পে, বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। এখানে কাকে বালাই বলা হয়েছে এবং কেন বালাই বলা হয়েছে, এই লাইনটি এই গল্পের একটি গুরুত্বপূর্ণ লাইন বা পংক্তি। এখানে আমরা বয়ঃসন্ধিকালের বালকের মনস্তত্ত্ব এবং তাদের যে দুরবস্থার চিত্র, সেটিও এখানে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ নিপুণ মনস্তাত্ত্বিকের মতো। 13-14 বছর বয়সটি একটি ছেলের জীবনে খুব টার্নিং পয়েন্ট একটা। সেটা হচ্ছে শৈশব গিয়ে সেই সময় তারা যৌবনের প্রারম্ভে আসছে। এই সময় তাদের দেহে মনে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় তারা বেড়ে ওঠে অস্বাভাবিকভাবে, তাদের সৌন্দর্যও ঠিক সেভাবে লক্ষ্য করা যায় না। আর এই বয়সের ছেলেরা ঠিক কাজেও লাগে না, এদেরকে দেখে স্নেহ উদ্রেক হয় না। তার কারণ বাচ্চা বা শিশুদের প্রতি আমাদের যতটা স্নেহ থাকে বড়দের, বা যৌবন সম্পন্ন মানুষের যে সৌন্দর্য কর্ম নিষ্ঠা থাকে, সেটা এই বয়সের বালকদের থাকে না। এরা মাঝামাঝিতে অবস্থান করে। সুতরাং এরা কারো আকর্ষণ বা মমতা অনুভব নিজেরাও যেমন করে না, অন্যেরাও তেমন তাদের প্রতি আকর্ষণ বোধ করেন না, তাদের সঙ্গও পেতে চান না। তাদের মধ্যে থাকে আধো আধো কথা, কিছু কিছু ন্যাকামি, মানে তারা বাল্য থেকে যৌবনের দিকে আস্তে আস্তে যাচ্ছে,
সুতরাং যৌবনের কিছু গুণ তাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে, আবার তার সঙ্গে থেকে যাচ্ছে বালকের স্বভাব। এই যেন একটা বয়ঃসন্ধিকালের সংকট, তাই তাদের মধ্যে ন্যাকামিও দেখা যায়। এই ন্যাকামি কথাগুলো, পাকা পাকা কথাগুলো, জ্যাঠামি সম্পন্ন কথাগুলো, যেন প্রগল্ভতার সৃষ্টি করে, যার জন্য বড়রা এটা মেনে নিতে পারেন না। তাদের, রবীন্দ্রনাথ বলছেন, কাপড় চোপড়ের পরিমাণ তারা রক্ষা করতে পারে না, বেমানান রূপে বেড়ে ওঠে। অর্থাৎ তাদের এই বয়সে বৃদ্ধিটা, দৈহিক বৃদ্ধিটা খুব দ্রুত হয়, ফলে তাদেরকে একটা সুন্দর রূপে কেউই মানিয়ে নিতে পারে না। তাদেরকে কুশ্রী, স্পর্ধাপূর্ণ বলে জ্ঞান করে। শৈশবকালের লালিত্য, সেই যে কণ্ঠস্বরের মিষ্টতা, এই বয়সে থাকে না, গলা ভেঙে যায়। যে গলা বা কণ্ঠ আর আকর্ষণ করে না বড়দেরকে, সেজন্য তাকে মনে মনে এই সব বড়রা অপরাধ দিয়ে থাকেন। এর জন্য যেন তারা দায়ী, তাদেরকে ঠিক মেনে নিতে পারেন না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন বড়দের কাছে অসহ্য বোধ হয়। এইভাবেই রবীন্দ্রনাথ বয়ঃসন্ধিকালের বালকদের সংকটের কথা, তাদের মনস্তত্ত্বের কথা, তাদের ব্যক্তিগত জীবনের যে একটা কষ্ট, সেটাকেও তিনি এখানে তুলে ধরেছেন এই গল্পের মধ্য দিয়ে। আর এই বয়ঃসন্ধিকালের ছেলেটি আমরা দেখব পরবর্তীকালে কলকাতায় গিয়ে মামির কাছেও স্নেহ ভালোবাসা পায়নি। সেটা হয়তো এই বয়ঃসন্ধিকালের এই বয়সটাও তার জন্য কিছুটা হয়তো দায়ী। যাই হোক, এখানেই আমরা এই আলোচনাটা, এই পংক্তির আলোচনাটা শেষ করলাম। এরপরে আমরা আলোচনা করব যে আরেকটি লাইন, সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। কার কথা বলা হয়েছে? তার সম্পর্কে এরকম বলার কারণ কি? এখানে বয়ঃসন্ধিকালের 13-14 বছরের বালক, ছুটি গল্পের নায়ক ফটিক সম্পর্কে এই কথা বলা হয়েছে। কারণ বয়ঃসন্ধিকালের ফটিকও বুঝতে পারে, বা এই বয়সের বালকেরাও বুঝতে পারে যে তারা পৃথিবীর সঙ্গে ঠিক খাপ খাওয়াতে পারছে না। এরা না ছোট, না বালক, না যৌবন সম্পন্ন, একটা মাঝামাঝি জায়গায় এরা অবস্থান করে। এদের কণ্ঠে মিষ্টতা নেই, এরা স্নেহ উদ্রেক করে না, এদের সঙ্গও কেউ চায় না। এদের পাকামি, জ্যাঠামি, আধো আধো কথা, প্রগল্ভতা সবার কাছে একটা বিরক্তির কারণ হয়ে ওঠে। সেজন্য এরা নিজেরাও কোথাও স্বাভাবিক হতে পারে না, খাপ খাওয়াতে পারে না, এবং নিজেদের অস্তিত্ব সম্পর্কেও এরা একটা লজ্জা বোধ করে যে তারা একটা প্রাণী, একটা সত্তা। তারা যে আর 5 জনের সঙ্গে নিজেদেরকে স্বাভাবিকভাবে তুলে ধরবে বা তাদের সঙ্গে সহবাস করবে, সেটাও তাদের পক্ষে ঠিকমতো গুছিয়ে রাখা সম্ভব হয় না। তাই তারা লজ্জা পায়, এবং লজ্জা পেয়ে না মানিয়ে নিতে পারার জন্য ক্ষমাও প্রার্থী হয়ে ওঠে। এই বয়সে ছেলেদের মধ্যে একটা স্নেহ কাতরতা জন্মায়। তার কারণ এরা স্নেহ চায়, ভালোবাসা চায়, কিন্তু এই বয়সের ছেলে মেয়েদেরকে সেভাবে বড়রা কেউ স্নেহ ভালোবাসা দেয় না। যদি কখনো কোনো সহৃদয় ব্যক্তির কাছ থেকে তারা স্নেহ কিংবা সখ্যতা পায়, তাহলে তার কাছে তারা আত্মবিকৃত হয়,
অর্থাৎ নিজেকে বিক্রি করে দেয়। এই ভালোবাসার বিনিময়ে তারা তার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে, সর্বস্ব দিতে পারে। কিন্তু তাদেরকে স্নেহ করতে কেউ সাহস করে না। তার কারণ এই বয়সের ছেলেদেরকে স্নেহ ভালোবাসা দেওয়া মানে তাদেরকে প্রশ্রয় দেওয়া। তারা পাকামি করবে, জ্যাঠামি করবে, প্রগল্ভ হবে, ন্যাকামি, আধো আধো কথা ইত্যাদি তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই কেউই এদেরকে প্রশ্রয় দেয় না। তাদের চেহারা এবং ভাব তাই অনেকটা তখন হয়ে যায় প্রভুহীন পথের কুকুরের মতো। এই যে উপমাটা রবীন্দ্রনাথ দিয়েছেন সেটা খুবই একটা মর্মস্পর্শী উপমা। প্রভুহীন বা মালিকহীন কুকুর যেমন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তার খাদ্য নেই, নিরাপত্তা নেই, বিভিন্ন রকমের আক্রমণ তাকে সহ্য করতে হয়, তাকে অত্যন্ত দিনহীন ভাবে জীবনযাপন করতে হয়। ঠিক এই 13-14 বছরের বালক ফটিকেরও অবস্থা তাই। তার অবস্থা যেন প্রভুহীন পথের কুকুরের মতো। তার কোথাও ভালোবাসার জায়গা নেই, মনের মানুষ নেই, খাপ খাইয়ে নেবার পরিবেশ নেই, তাকে সাহায্য করার কেউ নেই, তার পাশে দাঁড়ানোর কেউ নেই। তাই সে যেন অনেকটা পথের প্রভুহীন কুকুরের মতো। প্রভু যেমন তার পোষা কুকুরকে ভালোবাসে, স্নেহ করে, অন্ন দেয়, তাকে চিকিৎসা দেয়, তাকে সব রকম ভাবে নিরাপত্তা দেয়। এই বয়সের ছেলেদের, বয়ঃসন্ধিকালের ছেলেদের সেই নিরাপত্তা, স্নেহ ভালোবাসার জায়গা, সান্নিধ্য কিছুই থাকে না। তাই রবীন্দ্রনাথ ফটিকের এই মানসিক কষ্টের জায়গাটাকে এই পংক্তির মধ্য দিয়ে তুলে ধরেছেন। এই মানসিক কষ্টের জায়গাটা শুধু ফটিকের নয়, ফটিকের বয়সী যে কোনো বয়ঃসন্ধিকালের ছেলেদেরই এই অবস্থা হয়। যাই হোক, আমি এই পর্যন্ত ছুটি গল্প নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা আমার সঙ্গে আলোচনায় থাকবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ছুটি গল্পের আলোচনা এখানেই শেষ করছি।